সো আমরা যা কিছু খাই আমরা যা কিছু খাই আমাদের বডিতে যা কিছু থাকে, আমরা যেহেতু অর্গানিজম, এগুলো সবগুলো হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, আমরা বলি এগুলোকে অর্গানিক সাবস্টেন্স। এবং আমরা যা কিছু খাই তাদেরকে এই তিনটা ক্যাটাগরিতে ফেলানো যায়। হ্যাঁ, আমরা অ্যালকোহল খাই না, অ্যালডিহাইড খাই না। ক্যাটাগরি বলতে আমরা কি বোঝাচ্ছি একটু পরে বুঝবো। অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, আমরা মোস্ট অফ দ্য অর্গানিক সাবস্টেন্স যেগুলো খাই এগুলা এই তিনটা অংশের মধ্যে পড়ে। আমরা যদি দেখি এই তিনটা জিনিস কি আমাদের আগে বুঝতে হবে, তারপর আমরা যাই এই তিনটা ফর্ম আমরা কি ফর্মে খাই। আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলা কিভাবে এগুলোর সাথে রিলেটেড। আমরা তো মূলত অ্যালকোহল খাই না, আমরা তো অ্যাসিড খাই না, আমরা এগুলার একটা ডিরাইভেশন খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন অর লিপিড। কিভাবে এরা একে অপরের সাথে রিলেটেড বোঝার জন্য আমাদের বুঝতে হবে অ্যালডিহাইড, অ্যালকোহল বা অ্যাসিড কি জিনিস। তাহলে আমরা যদি দেখি প্রথমে অ্যাসিড, আমরা যেহেতু ছোটকালে অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, আমরা জানি যে CH3CH2OH অর্থাৎ সামথিং ROH ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যালকোহল। এবং আমরা যখন এখান থেকে একটা হাইড্রোজেন কেড়ে নিই, এখান থেকে একটা হাইড্রোজেন কেড়ে নিই, ওটা কি হয়ে যায়, অ্যালডিহাইড হয়ে যায়। এবং আমরা যখন এখানে একটা অক্সিজেন অ্যাড করি, এটাকে বলা হচ্ছে অ্যাসিড। আচ্ছা, আমরা একটা কনসেপ্ট আমরা পড়ছিলাম, কনসেপ্ট একটা বোটানিতে, যে অক্সিডেশন এবং রিডাকশন বলতে আমরা কি বুঝি। অক্সিডেশন মানে হচ্ছে একটা, সবাই জানি আমরা, যে লস অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন বের হয়ে গেলে এটাকে বলা হচ্ছে অক্সিডেশন। আবার গেইন অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে রিডাকশন। এই আমরা যদি চিন্তা করি অক্সিডেশনটাকে এটাও বলা যায় যে অক্সিজেন যদি যোগ হয় এটাকে বলা হয় অক্সিডেশন, আবার ভাইস ভার্সা রিডাকশন হচ্ছে অক্সিজেন বের হয়ে যাওয়া। সিমিলারলি হাইড্রোজেন যদি যোগ হয় এটাকে বলা হচ্ছে রিডাকশন, হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে বলা হয় অক্সিডেশন। তাহলে আমরা যদি দেখি অ্যালকোহল থেকে হাইড্রোজেন বের হয়ে গেলে এটা কি হচ্ছে, অ্যালডিহাইড। তাহলে আমরা বলতে পারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি পাচ্ছি আমরা, অ্যালডিহাইড পাচ্ছি। আবার আমরা যদি দেখি অ্যালডিহাইডের সঙ্গে অক্সিজেন যোগ করলে অ্যাসিড হয়, তাহলে এটাও এক ধরনের অক্সিডেশন। আমরা যদি দেখি হাইড্রোজেন বের করা বা অক্সিজেন যোগ করা, এই দুইটাই হচ্ছে অক্সিডেশন। তাহলে আমাদের বোঝা লাগবে আমরা যখন নিচে নামবো এটা হবে অক্সিডেশন, আমরা যখন উপরে উঠবো এটা হবে রিডাকশন। যেমন উপরে ওঠার সময় আমরা যদি দেখি অ্যাসিড থেকে আমরা যখন অ্যালডিহাইডে যাব, ও একটা বের করে ফেলতে হবে, তাহলে ও বের করা মানে কি, রিডাকশন। আরেক ঘর উপরে উঠলে এখানে কি করা লাগবে, এইচ যোগ করা লাগবে, এইচ যোগ করা মানে কি, রিডাকশন। তাহলে আমরা বুঝতে পারতেছি নিচের থেকে উপরে গেলে রিডাকশন, উপর থেকে নিচে নামলে অক্সিডেশন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড এদের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা অক্সিডেশন বা একটা রিডাকশন। তাহলে এখন আমাদের বুঝতে হবে এই তিনটা কম্পাউন্ড কিভাবে আমাদের কার্বোহাইড্রেট তৈরি করে, কিভাবে আমাদের প্রোটিন তৈরি করে। আমাদের বোঝা লাগবে যে কার্বোহাইড্রেট হচ্ছে, কার্বোহাইড্রেট নামটা যখন আমরা ভেঙে ফেলি আমরা দেখি হচ্ছে কার্বোহাইড্রেট ইজ ইকুয়াল টু কার্বন এবং হাইড্রেট অর্থাৎ হচ্ছে পানি। এবং আমরা বোটানিতে এগুলো, এই চ্যাপ্টারটা সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটাতে ডিটেইলস কথা বলছিলাম, আমাদের ওই ক্লাসটাও দেখে আসতে পারো। বাট আমরা আপাতত এটাকে সংক্ষেপে যদি বলি, কার্বনের এক সাইডে পানিকে ভাঙলে আমরা পাই এইচ, আরেক সাইডে পাই ওএইচ। অর্থাৎ আমরা দেখতেছি কি অ্যালকোহল গ্রুপটা আছে এরকম। সাধারণত একটা গ্লুকোজ সাধারণত 6 কার্বনের হয়, আমরা 6 কার্বনের একটা দিয়ে উদাহরণ দিই। 6 কার্বনের একটা যদি ধরি এরকম 5 কার্বন, 6 কার্বন, সবগুলা হাতে একটা করে ওএইচ আর একটা করে এইচ থাকবে, এজন্য এটাকে বলা হয় পলিহাইড্রক্সি অ্যালকোহল। কার্বোহাইড্রেটকে বলা হয় পলিহাইড্রক্সি অ্যালকোহল। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি কার্বোহাইড্রেট পলিহাইড্রক্সি অ্যালকোহল। কিন্তু কার্বোহাইড্রেটকে কার্বোহাইড্রেট বলা হয় কারণ এরা শুধুমাত্র অ্যালকোহল দিয়ে তৈরি না। যদি শুধুমাত্র অ্যালকোহল দিয়ে তৈরি হতো এটাকে অ্যালকোহলই বলা যেত, কার্বোহাইড্রেট বলার দরকার নেই। কিন্তু আমরা কার্বোহাইড্রেট থেকে অ্যালকোহল তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা কার্বোহাইড্রেটটা মূলত কি আকারে থাকে, কার্বোহাইড্রেটটা মূলত আকারে থাকে হচ্ছে অ্যালডিহাইড এবং অ্যালকোহল আকারে। অর্থাৎ এখানে একটা কার্বন থাকে এরকম যেটা অ্যালডিহাইড আকারে থাকে, আর বাকি সবগুলো অ্যালকোহল আকারে থাকে। তাহলে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল আমরা যদি দেখি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, এই যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু, একসাথে আমরা বলতেছি কি, দুইটা গ্রুপই যখন একসাথে থাকতেছে, দুইটা যোগ করি নাই আমরা, দুইটা গ্রুপ একসাথে আছে যখন, তখন এটাকে আমরা বলতেছি কার্বোহাইড্রেট। এবং আমরা এই কার্বোহাইড্রেটকে আমরা জানি, এই কার্বোহাইড্রেটকে যখন আমরা ফার্মেন্ট করব, অর্থাৎ ফার্মেন্ট করা মানে এখানের সঙ্গে যখন আমরা একটা এইচ যোগ করবো, অর্থাৎ এটাকে যখন আমরা রিডিউস করব, তখন এটা আবার অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। এবং আমরা জানি মদ তৈরি করা হয় মূলত গ্লুকোজ থেকে, গ্রেপ সুগার থেকে। গ্রেপটা যখন তোমার অনেক দিন ধরে রেখে দেওয়া হয় ওখানের মধ্যে ফার্মেন্টেড হয়ে এটা মদ হয়ে যায়, অর্থাৎ অ্যালকোহল হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে মূলত এই একটা পয়েন্টে চেঞ্জ করার মাধ্যমে এটা অ্যালকোহলে কনভার্ট হচ্ছে। এখন বলা হয় যে পুরানো মদ যত ভালো তত, যত পুরানো তত ভালো। কারণ কি, তুমি যত বেশি টাইম দিবা তত বেশি, এখানে তো হাজার হাজার মলিকিউল আছে, সবগুলো মলিকিউল তখন চেঞ্জ হয়ে যেতে শুরু করে অ্যালকোহলে। যাক, আমরা অনেক দূর চলে আসছি। আমার জাস্ট বোঝানোর কথা ছিল যে প্রথম দুইটার গ্রুপই থাকে হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। অন্যদিকে
তাহলে আমরা বুঝতে পারলাম কার্বোহাইড্রেটের সাথে এরা কিভাবে লিঙ্ক। অ্যাসিডের কিন্তু কোনো লিঙ্ক নাই কার্বোহাইড্রেটের সাথে। প্রোটিনের সাথে আমরা যদি দেখি, প্রোটিনের সঙ্গে আমরা শুধুমাত্র অ্যাসিডের লিঙ্ক পাবো। প্রোটিনের সঙ্গে শুধুমাত্র অ্যাসিড। প্রোটিনকে আমরা বলি প্রোটিন হচ্ছে এমিনো অ্যাসিড। অনেকগুলো এমিনো অ্যাসিড একসাথে হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে আমরা যদি দেখি এমিনো অ্যাসিড জিনিসটা কি, নামের মধ্যেই সবকিছু বলে দেয়। এমিনো প্লাস অ্যাসিড। এমিনো মানে অ্যামোনিয়া থেকে আসছে। তুমি যদি একটা কার্বন দেখো, অর্গানিক কেমিস্ট্রি মনে রাখা লাগবে, অর্গানিক কেমিস্ট্রি সবসময় কার্বনের 4টা হাত ঘিরে হয়। কার্বনের 4টা হাত কিভাবে এটা তোমরা জানো। কার্বনের 4টা হাত ঘিরে অর্গানিক কেমিস্ট্রিটা থাকে। এবং তুমি যদি দেখো অর্গানিক যে কোনো কিছু পোড়ালে কালো হয়। তুমি যদি আমাকে পোড়াও বা একটা কাগজ পোড়াও বা একটা পলিথিন পোড়াও, সবগুলা কালো হবে। কালো কেন হয়? কার্বন কালো এজন্য। তাহলে আমরা বুঝতে পারতেছি অর্গানিক সাবস্টেন্স মানে কি, সেন্টারে কার্বন থাকবে। তাহলে এমিনো অ্যাসিডেরও সেন্টারে কার্বন থাকবে। তাহলে 4টা হাতে কি থাকবে? এমিনো গ্রুপ থাকবে একটা হাতে, আমরা যদি দেখি NH2। আরেকটা হাতে কি থাকবে? আমরা দেখি অ্যাসিড থাকবে। অ্যাসিড গ্রুপ মানে আমরা জানি COOH। আমরা এই গ্রুপটা দেখে আসছিলাম শুরুতেই, যে অ্যালকোহলের সঙ্গে যখন দুইবার অক্সিডেশন করা হয়, এই COOH গ্রুপটাই অ্যাসিড হিসেবে গণ্য হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি একটা হাতে এমিনো গ্রুপ, আরেকটা হাতে অ্যাসিড গ্রুপ, আরেক হাতে H, আরেক হাতে যখন R গ্রুপটা থাকবে এটাকে বলা হচ্ছে এমিনো অ্যাসিড। তাহলে এমিনো অ্যাসিড কিভাবে অ্যাসিডের সাথে লিংক আমরা বুঝতে পারলাম, এখানে একটা COOH গ্রুপ আছে। এখন ফাইনালি লিপিডের দিকে যখন আমরা তাকাবো, লিপিডেরটা আমাদের এই সংকেতগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলার কোনটার কাজ কি এটা বোঝার জন্য আমাদের নেক্সট অংশে আমরা এখানে আবার আসবো। এখন লিপিডের ক্ষেত্রে আমরা যদি দেখছিলাম, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে প্রথমে 1 আর 2 ছিল, এরা যোগ হয় নাই, কিন্তু একে অপরের সঙ্গে যোগ হয় না, জাস্ট ফাংশনাল গ্রুপটা ছিল। আর আমরা লিপিডের ক্ষেত্রে দেখবো 1 আর 3। লিপিডের ক্ষেত্রে আমরা কি দেখবো? 1 আর 3। এক কি ছিল? অ্যালকোহল ছিল। আমরা একটা অ্যালকোহল লিখে ফেলি। আমরা অ্যালকোহল লিখে ফেললে কি পাই? CH3 CH2। আমি জাস্ট সংক্ষেপে লিখলাম, গ্লিসারল থাকে কিন্তু এটা এক ধরনের অ্যালকোহল আর কি। এই অ্যালকোহলের সঙ্গে যখন আমরা একটা অ্যাসিড আনবো, অ্যাসিড আনলে কি হবে? CH3 CH2। আমি উল্টা করে লিখতেছি লেখার সুবিধার্থে। তাহলে তুমি দেখো OH। এই দুইজনের মধ্যে যখন তোমার এই দুইজনের মধ্যে যখন লিংক হবে, পানি বের হয়ে যাবে। এখান থেকে একটা H বের হবে, এখান থেকে একটা OH বের হবে। এই লিংকের ফলে এটা লিপিডে কনভার্ট হয়ে গেছে। লিপিডে কিভাবে কনভার্ট হয়েছে? আমরা জানি লিপিড তেলে জলে কখনো মিশ খায় না। তাহলে তুমি চিন্তা করো, এখানের মধ্যে যে OH-টা ছিল, ও সব সময় দেখা যায় ও এর মধ্যে 8টা প্রোটন আছে। এখানের মধ্যে যে শেয়ার্ড ইলেকট্রন, কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন, ইলেকট্রন পুরাটা অক্সিজেন টেনে নিত, অক্সিজেন নেগেটিভ হয়ে যেত। আর হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিছে, এজন্য হাইড্রোজেন পজিটিভ হয়ে যেত। আলটিমেটলি একটা পোলারিটি ক্রিয়েট হতো। এবং আমরা জানি পোলার জিনিসে মিলে, কেমিস্ট্রিতে আমরা পড়ছি। তাহলে পোলারিটি যেহেতু চলে আসছে, এটা পানিতে মিশবে, পানিরও যেহেতু একটা পোলারিটি আছে। কিন্তু যখনই যেই মোমেন্টে তুমি এখান থেকে H নিয়ে গেছো, এখান থেকে OH নিয়ে গেছো, এরা পোলার হওয়ার ক্ষমতা হারাই ফেলছে। এটা কিন্তু আর পোলার হতে পারবে না, কারণ অক্সিজেন এখন কার থেকে টেনে নিবে? অক্সিজেন এখন টেনে নেওয়ার কেউ নাই। তাই দেখা যায় এদের মধ্যে যে বন্ডটা, ও দিয়ে যে বন্ডটা, এটাকে বলা হয় স্টার বন্ড। এই স্টার বন্ড ইজ ইকুয়াল টু লিপিড। তুমি দুনিয়ার যেখানে স্টার বন্ড দেখবা ওটাকে তুমি লিপিড বলে চালাতে পারো, বাট জেনারেলাইজ করতেছি না, আমরা বলতে পারি এখানে স্টার বন্ডটা ইজ ইকুয়াল টু লিপিড। আমরা আরেকটা জিনিস এখানে লিখে রাখি, পৃথিবীর যেখানে অ্যালকোহল আসবে, পৃথিবীর যেখানে অ্যাসিড আসবে, অর্থাৎ অ্যালকোহল এবং অ্যাসিড এই দুইটা জিনিসকে যখনই তুমি একসাথে নিয়ে আসবা, তখনই কি হয়ে যাবে? স্টার ফর্ম হবে। স্টার। আবার লিপিড এক ধরনের স্টার। লিপিড পানিতে মিশে না, পানিতে মিশে না। তাহলে আমরা বলতে পারি লিপিড মূলত হচ্ছে 1 আর 3-এর যোগফল, অ্যাসিড প্লাস অ্যালকোহলের যোগফল। আচ্ছা, এখন আমরা একটু ভালো মতো তাকাই। আমরা একটু জুম আউট করি একটা সেকেন্ড। আমরা যদি দেখি এই তিনজনের ক্ষেত্রে তুমি যদি কার্বোহাইড্রেট এবং লিপিডের দিকে তাকাও, কার্বোহাইড্রেট লিপিড সম্পূর্ণ জিনিসটা কি দিয়ে তৈরি? CHO। এইগুলো বাদে আর কিচ্ছু নাই। নাইট্রোজেন, এই এমিনো অ্যাসিডের ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস পাচ্ছ, CHON, একটা N এক্সট্রা পাচ্ছ। আচ্ছা, আমরা জানি কার্বন হচ্ছে পোড়ানো হয়। কার্বন পোড়ালে আমরা জানি শুধুমাত্র আমাদের বডিতে না, তুমি যদি গাড়ি চালাতে চাও ওখানেও তুমি কার্বন পোড়াও, এই জন্য কার্বন ডাই অক্সাইড বের হয়। তুমি যদি যে কোনো কলকারখানা চালাতে চাও ওখানেও তুমি কার্বন পোড়াও। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পোড়ানোর মাধ্যমে তুমি এনার্জি পাও। তাহলে এগুলাকে পোড়ানোর মাধ্যমে তোমরা শ্বসন চ্যাপ্টারে পড়বে সামনে। এখানের মধ্যে কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসে, এখানের মধ্যে পানি বের হয়ে আসে, এবং ফাইনালি 38 এটিপি বা 36 এটিপি এনার্জি পাও এই কার্বন ইয়াটাকে পোড়ায়। তাহলে তুমি চিন্তা করো এখানে ইউনিট কয়টা আছে? এখানে শুধুমাত্র তুমি দেখো একটা ইউনিট আছে যেখানে তোমার অ্যালকোহল বা অ্যালডিহাইড আছে।
কিন্তু তুমি যদি দেখো ফ্যাটের ক্ষেত্রে তুমি দুইটা ইউনিট যোগ করছো, একটা হচ্ছে অ্যালকোহল, সম্পূর্ণ একটা অ্যালকোহল নিয়ে আসছিলে এখানে, এরকম অ্যালকোহল মূলক না শুধুমাত্র, পুরা অ্যালকোহল নিয়ে আসছিলা, সাথে তুমি দেখো এসিড সম্পূর্ণ একটা নিয়ে আসছিলা। তাহলে যেহেতু দুইটা জিনিস আনছো, এই কার্বোহাইড্রেট পোড়ার ফলে যে এনার্জিটা তৈরি হবে শুধুমাত্র 4 ক্যালোরি। তুমি যদি লিপিডের দিকে তাকাও, লিপিড পোড়ানোর ফলে দেখা যাবে ডাবল এনার্জি তৈরি হবে, এবং তুমি দেখবে এখানে তুমি 9 ক্যালোরি পাচ্ছ। এজন্য বলা, আমরা জানি যে লিপিড খেলে বা স্নেহ খেলে তখন হচ্ছে ডাবল এনার্জি পাওয়া যায় কার্বোহাইড্রেটের তুলনায়। অন্যদিকে এমিনো অ্যাসিড, এমিনো অ্যাসিডও শুধুমাত্র একটা জিনিসই, যেখানের মধ্যে জাস্ট কার্যকরী মূলক আসছে, দুইটা জিনিস যোগ হয় না। তাই তুমি দেখবা এটাও কতটুকু এনার্জি তৈরি করে, শুধুমাত্র 4 ক্যালোরি। 4 ক্যালোরি, 4 ক্যালোরি, ওদিকে ওটা হচ্ছে ডাবল 9 ক্যালোরি। কারণ কি, দুইটা জিনিস যোগ হয়েছে। এখন নেক্সট জিনিস, কোনটা কি কাজ করে? তাহলে আমরা বুঝতে পারলাম কার্বন আর হাইড্রোজেন অক্সিজেন যারা আছে, তার মানে ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এরা শুধুমাত্র এনার্জি তৈরি করে। এনার্জি বিভিন্ন ফর্মে হতে পারে, হিট এনার্জি হতে পারে, আমরা জানি এগুলো হিট এনার্জি তৈরি করতে পারে, এনার্জি তৈরি করতে পারে। তাহলে প্রথম দুইজন কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এরা এনার্জি তৈরি করে। এমিনো অ্যাসিডের কাজটা একটু ভিন্ন। এমিনো অ্যাসিডের কাজটা যদি তুমি দেখো, এমিনো অ্যাসিড ডিএনএ গঠন করে। এখন ডিএনএ গঠন কিভাবে করে আমাদের বোঝার জন্য চলে যেতে হবে ডিএনএ এর স্ট্রাকচারটা কি। ডিএনএ স্ট্রাকচার তোমরা যারা ক্লাস করো নাই তারা ডিএনএ এর ক্লাসটা করে আসতে পারো। তারপরও আমরা একটু করে কথা বলে নিই। এখানের মধ্যে একটা পেন্টোজ সুগার থাকে, পেন্টোজ সুগার থাকে, তোমরা জানো ডিএনএ নামটা যদি ভাঙো, ডিঅক্সি, ডিঅক্সিরাইবোজ, এন দিয়ে হচ্ছে নাইট্রোজেন বেস, আর এ দিয়ে হচ্ছে অ্যাসিড, এভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে একটা নাইট্রোজেন বেস থাকবে, এখানে একটা ফিফথ কার্বনটা কিভাবে বের হয়, রিংটা কিভাবে ফর্ম হয় আমরা শিখছিলাম। এখানের মধ্যে ফসফরিক অ্যাসিড গ্রুপ থাকবে, ফসফরিক অ্যাসিড গ্রুপ থাকবে। এখন তুমি যদি ভালো মতো তাকাও ডিএনএ এর মধ্যে, এই এখানের মধ্যে যে নাইট্রোজেন বেসটা আছে এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন, তুমি দেখো তুমি যা কিছু খাও, যা কিছু খাও তার মধ্যে নাইট্রোজেন আছে, কার মধ্যে? শুধুমাত্র এমিনো অ্যাসিডের মধ্যে। এমিনো অ্যাসিডের মধ্যে তুমি নাইট্রোজেনটা দেখতে পাচ্ছ। তাহলে তুমি দেখো তো ডিএনএ গঠন কি, তাহলে ফ্যাট আর চর্বি করতে পারবে? শর্করা করতে পারবে না, শুধুমাত্র এমিনো অ্যাসিড পারবে ডিএনএটাকে গঠন করতে। আচ্ছা, ডিএনএ গঠন কিসের সাথে রিলেটেড? দেখো তোমার বইয়ের মধ্যে যখন কাজ বলতেছে দেখবা এখানে কাজ তিনটা বলতেছে। একটা বলতেছে হচ্ছে ডিএনএ গঠন, তারপর সেকেন্ড পয়েন্টটা বলতেছে হচ্ছে ডিএনএ গঠনের পাশাপাশি ক্ষয় পূরণ। ক্ষয় পূরণ আর ডিএনএ গঠন এটা কেমনে রিলেটেড চিন্তা করে দেখো। কোন জায়গায় ক্ষয় হলো, সেল ডিভিশন হওয়া লাগবে, এবং আমরা জানি সেল ডিভিশন মানে কিছুই না, সেলের মধ্যে যে ইনফরমেশন বা যে ডিএনএটা আছে, ওই সেল ডিভিশনের মাধ্যমে আরেকটা সেল তৈরি করা এবং ডিএনএ এর একটা ফটোকপি এখানে পাঠিয়ে দেওয়া। তাহলে তুমি চিন্তা করো, যখনই সেল ডিভিশন করা লাগবে তখনই ডিএনএ ফটোকপি করা লাগবে, আর ডিএনএ ফটোকপি করা মানে ডিএনএ এর জন্য নাইট্রোজেন বেস তৈরি করা লাগবে। বাকি জিনিসগুলা এখানে যে পেন্টোজ সুগারটা আছে, সুগার তো অবশ্যই শর্করা থেকে আসতে পারে, বা এসিড, এসিড তো এই ফ্যাট থেকে আসতে পারে, এসিড তো থাকেই। কিন্তু নাইট্রোজেন বেস শুধুমাত্র আসে প্রোটিন থেকে। ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো এই নাইট্রোজেন বেসটা না থাকলে তোমার কি হবে না, ক্ষয় পূরণ হবে না, কারণ কি ডিএনএ ফর্ম হতে পারতেছে না। তাহলে ডিএনএ ফর্ম হতে না পারলে নাইট্রোজেন বেসের কারণে, তাহলে তোমার ক্ষয় পূরণ হবে না। তাইলে ক্ষয় পূরণ করার জন্য যাদের দেখবা যাদের শরীর ভেঙে পড়ে তাদেরকে বেশি বেশি প্রোটিন খেতে দেয়, কারণ কি ক্ষয় পূরণ করা লাগে। এছাড়া থার্ড পয়েন্টটা দেখবা বৃদ্ধি সাধন, সেম কনসেপ্ট। তুমি চিন্তা করো বৃদ্ধি সাধন মানে কি, তোমার হাইট ছিল এতটুক, তুমি লম্বা হয়ে এতটুক হবা। ঠিক আছে? তার মানে তোমার প্রোটিন যা ছিল তা ডাবল করা লাগবে। তাহলে প্রোটিন ডাবল করা লাগলে চিন্তা করে দেখো, সেল ডাবল করা লাগবে, সেল ডাবল করা লাগলে প্রোটিন ডাবল করা লাগবে। তাহলে সেলের মধ্যে ডিএনএ গুলো ডাবল করতে হলে নাইট্রোজেন বেস লাগলে অবশ্যই বেশি বেশি প্রোটিন খেতে হবে। এজন্য বাচ্চাদেরকে বেশি বেশি প্রোটিন খেতে বলা হয় বৃদ্ধি সাধনের জন্য। এজন্য দেখবা মাছ আগে তোমার মাছের তোমার বড় পিসটা বাচ্চাদেরকে দেওয়া হতো, বা নাটক সিনেমায় হয়তোবা দেখছো আমি তো বুড়ো হয়ে গেছি আমি খেয়ে আল্লাহ কি ওদেরকে খাওয়াও, এই টাইপের গল্প হয়তোবা শুনে থাকছো। তাহলে এটাই হচ্ছে কারণ যে মাছের মাথা প্রোটিনটা যদি তুমি ছেলেকে খাও ওর গ্রোথটা ভালো হবে, কিন্তু তোমার তো গ্রোথ থেমে গেছে, তোমার ডিএনএ তো আর গ্রো করে না। তোমার ডিএনএ কেন গ্রো করে না, কেন থেমে গেছে, এগুলো নিয়ে আমরা মাইটোসিস চ্যাপ্টারে ডিটেলস কথা বলছিলাম, এবং ডিএনএ কিভাবে হিস্টোন প্রোটিনের সাথে পেঁচায় ওগুলা নিয়ে আমরা যাচ্ছি না, ওই ডিটেলস হচ্ছে আমাদের বোটানিক টপিক। বাট আপাতত আমরা বুঝলাম কোন খাবার কতটুকু এনার্জি তৈরি করে এবং কোন খাবারের কাজ কি। আমরা বুঝতে পারতেছি কার্বোহাইড্রেট এবং ফ্যাট যেহেতু দুইটাই সেম জিনিস, দুইটাই এনার্জি তৈরি করবে, এবং কে 4 কিলো কে 9 কিলো এটা ডিপেন্ড করতেছে তার মধ্যে কয়টা মলিকিউল আছে ওটার উপর। অন্যদিকে এমিনো অ্যাসিড তিনটা কাজ করবে, এবং তিনটা কাজই একটা আরেকটা ইন্টারলিঙ্ক, মূলত নাইট্রোজেনটাই সব কাজ করে। আমরা মূলত এই তিনটা খাবার, এই তিনটা কম্পাউন্ড থেকে যেগুলা ফর্ম হয় এগুলা ডেরিভেটিভ বলতে পারি। ফাইনালি এই তিনটা জিনিসই আমরা খাই। নেক্সট দিন আমরা দেখবো এই কার্বোহাইড্রেট যেটা খাই এটা আমাদের বডি কিন্তু নিতে পারে না, আমরা অনেক কমপ্লেক্স জিনিস খাই, এটাকে ভেঙে ভেঙে একদম ছোট ফর্মে নিয়ে আসতে হয়। ওটা কিভাবে করে আমরা নেক্সট দিন দেখবো। আসসালামু আলাইকুম।